আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিজে নিজে বেড়ে যাবে নাকি আমার কোলে উঠে যেতে চাও? আবরারের কথা কানে চাওয়া মাত্র লাফিয়ে উঠল আরশি। প্রচণ্ড ঘুম পাচ্ছে তার। এই মুহূর্তে আবরারের সাথে তর্ক করতে মোটেও ইচ্ছুক নয় সে। এনার্জি নেই আর শরীরে। আরশি বন্ধ হয়ে যেতে চাওয়া চোখ জোড়া কোনো মতে টেনে খুলল। ঢুলতে ঢুলতে বেডের এক সাইডে গিয়ে এলোমেলো হয়ে শুয়ে পড়ল সে। আবরার আলতো হেসে এগিয়ে আসলো। রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। আরশির পাশে শুয়ে পড়ল সে। 2 মিনিট পর আরশি অনুভব করলো কেউ তাকে নিচের দিকে টেনে নিচ্ছে। বাধা দেওয়ার আগেই বুঝতে পারলো লোকটা তাকে শক্ত করে জড়িয়ে ঘাড়ে মুখ গুজে দিয়েছে। লোকটার গরম নিঃশ্বাস এসে বাড়ি খাচ্ছে আরশির ঘাড়ে। আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলল, এমন করছেন কেন এমপি সাহেব? আমাকে ছাড়ুন প্লিজ, ঘুমোতে দিন। আবরার আরশির ঘাড়ে মুখ গুজে রেখেই বলল, ঘুমাও, কে মানা করেছে? তুমিও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আরশি জড়ানো কণ্ঠে বলল, এমন ভাবে জড়িয়ে ধরে রাখলে কি করে ঘুমাবো? আমার শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আপনি বালিশ জড়িয়ে ঘুমান। আবরার আরশিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, জীবনে এতগুলো বছর তো বালিশকেই জড়িয়ে ধরেই ঘুমালাম, এবার বউকে জড়িয়ে ধরে ঘুমানোর পালা, বুঝতে পেরেছো মিস্টার অদ্ভুত চোখওয়ালি? এখন আর বিরক্ত করো না, তাহলে কিন্তু অন্য কিছু করা শুরু করবো। চুপ রইল আরশি, আর নড়াচড়া করলো না। আবরার ভাবলো ঘুমিয়ে গেছি হয়তো। এভাবেই কিছু সময় অতিবাহিত হলো। হুট করে আরশি ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, ভালোবাসেন আমায় এমপি সাহেব? মনে মনে চমকালো আবরার। এভাবে হুট করে আরশির কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি সে। নিশ্চুপ রইল আবরার, যেন গভীর ঘুমিয়ে তলিয়ে আছে। আবরারও নিস্তব্ধতা ছড়িয়ে গেল রুমে। আরশির গাঢ় নিঃশ্বাস পড়তেই আবরার বুঝলো গভীর ঘুমে তলিয়ে গেছে আরশি। ধীরে ধীরে মাথা উঁচু করলো সে। ডিম লাইটের মৃদু আলোয় দেখতে লাগলো তার শুভ্রপরীর মায়াবী মুখটা। এই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা এখন সম্পূর্ণরূপে তার। এই মেয়েটার উপর এখন শুধুমাত্র তার অধিকার আছে। এই মেয়েটার দিকে মুগ্ধ হয়ে তাকানোর অধিকার শুধুমাত্র তার। এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা, যার চোখের দিকে তাকিয়ে সময় থমকে গিয়েছিল আবরারের। এই তো সেই অদ্ভুত চোখের অধিকারী মেয়েটা, যাকে এক পলক দেখার জন্য সে অস্থির হয়ে থাকতো। এখন থেকে মেয়েটা সারাক্ষণ তার চোখের সামনে থাকবে, তার স্ত্রীর রূপে। এসব ভাবতে প্রশান্তির হাসি খেলে গেল আবরারের ঠোঁটে। সে আরশির দু চোখে আলতো করে পরপর কয়েকটা চুমু খেলো। মৃদু স্বরে বলল, সব সময় ভালোবাসি শব্দটা মুখে আনা কি জরুরি? মুখে না বললে বুঝি ভালোবাসা যায় না? আমার এই চোখে কি নিজের জন্য অসীম ভালোবাসা দেখতে পাও না মিসেস অদ্ভুত চোখওয়ালি? আমার এই চোখ কি তোমায় জানান দেয় না আমার মনে তোমার জন্য কতটুকু জায়গা রয়েছে, কতটা ভালোবাসা জমে আছে এই বুকে? তা কি আমার চোখের দিকে তাকিয়ে অনুভব করো না? ভালোবাসি তো, ভীষণ 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 ভালোবাসি। অন্যদের মতো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলতে পারবো না আমি, তবে নিজের প্রতিটা কাজের মাধ্যমে তোমায় বুঝিয়ে দেব আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আরশির কপালে বেশ সময় নিয়ে চুমু খেলো আবরার। তারপর পুনরায় আরশির ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করলো সে। অন্যদিকে চোখ বন্ধ অবস্থায় আরশির ঠোঁটের কোণে চমৎকার হাসির রেখা ফুটে উঠল। এ যেন অনেক বড় কিছু প্রাপ্তির হাসি। নিস্তব্ধ রাত, চারপাশে মানুষের কোনো অস্তিত্ব, সারা শব্দ নেই। শোনা যাচ্ছে শুধুমাত্র ঝিঝি পোকার ডাক, গা ছমছমে পরিবেশ। এমন সময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে একটা কালো গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে আসলো একজন লোক, তার সাথে আরো কিছু লোক নামলো। লোকটা পা বাড়ালো বাড়ির দিকে, পেছন পেছন বাকি লোকগুলো আসতে লাগলো। বাড়িটা দেখলে মনে হবে এটা কোনো ভূতের বাড়ি। অন্য কেউ হলে হয়তো ভয় পেত, কিন্তু সেই ব্যক্তির মাঝে ভয়ের লেশমাত্র নেই। ভেতরে প্রবেশ করতেই একটা লোক এগিয়ে আসলো। একটা চেয়ার এগিয়ে দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, বস, আপনি আসছেন তাহলে? লোকটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে পড়ল। পা নাচাতে নাচাতে বলল, আরে কাল্লু, আসতে তো আমাকে হতোই। আমার উদ্দেশ্য যে এখনো সফল হয়নি। এমপি আবরার বিয়ে করেছে শুনেছিস তো নাকি? কাল্লু অবাক হয়ে বলল, কি বলেন বস, বিয়ে করে ফেলেছে? লোকটা চোখ বন্ধ করে বলল, কেন তুই জানতিস না? কাল্লু মুখ গোমড়া করে বলল, কিভাবে জানবো বস, সারাদিন তো এই ভূতের ঘরে ঢুকে থাকি। তবে আমার কিছু প্রশ্ন আছে বস। লোকটা চোখ বন্ধ অবস্থায় বলল, কি প্রশ্ন কর। কাল্লু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করল, আচ্ছা বস, আপনি এতদিন কোথায় ছিলেন? আর এমপি বিয়ে করে ফেললো, তারপরও আপনি এত শান্ত কি করে? আর এতদিনে আপনি এমপিকে মারার কোনো চেষ্টাই বা করলেন না কেন? লোকটা চোখ খুলে হাসলো, যেন সে জানতো কাল্লু এমন কিছুই প্রশ্ন করবে। সে শান্ত কণ্ঠে বলল, সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।
সেই সময় ওই আবরার আমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন যদি আমি ওকে মারার চেষ্টা করতাম তাহলে নিজেই হয়তো ফেঁসে যেতাম, তাই নিশ্চুপ ছিলাম আমি, যাতে করে আবরার শালা আমার কথা ভুলে যায়। আর এতদিনে ওর মাথা থেকে হয়তো আমার ব্যাপার অনেকটাই বেরিয়ে গেছে। ঠিক এই সময়টার অপেক্ষায় আমি করছিলাম, যখন ও আমার কথা অনেকটাই ভুলে বসবে তখন ওর উপর অ্যাটাক করবো আমি। তবে শালা নিজে আর নিজের পরিবারকে এত কড়া সিকিউরিটির মধ্যে রাখে যে কিভাবে কি করবো বুঝতে পারছি না। কাল্লু বুঝলো তার বসের প্ল্যান। তার বস বড্ড চালাক, এটা মানতেই হবে। সে উদাস কণ্ঠে নিজের বসকে বলল, বস, আমার আর এমন লাইফ সত্যি বলতে ভালো লাগছে না, কিছু একটা করুন। আর কতদিন এই ভূতের বাড়িতে থাকবো, বাইরেও যেতে পারি না। যদি ওই এমপির লোকেরা আবার আমাদেরকে ধরে ফেলে। কাল্লুর কথা শুনে শয়তানি হাসি দিল লোকটা। হুট করে নিজের পকেট থেকে গান বের করে কাল্লুর দিকে তাক করলো সে। চমকে উঠল কাল্লু, ভীত কণ্ঠে তোতলাতে তোতলাতে বলল, বস, কি করছেন? লোকটা এবার শব্দ করে হাসতে লাগলো। তার হাসির শব্দে অন্তরাত্মা কেঁপে উঠল কাল্লুর। লোকটা হাসতে হাসতে বলল, কেন? তুই তো বললি তোর আর এমন লাইফ ভালো লাগছে না, তাই তোকে এমন লাইফ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করছি। কাল্লু বোধহয় এবার কেঁদেই ফেলবে। সে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, এটা আপনি কি বলছেন বস? আমি মরতে চাইনি, আমি বাঁচতে চাই। এমন করবেন না বস, এতগুলো বছর ধরে আপনার গোলামি করছি বস। আপনি কি করে আমার সাথে এমনটা করতে পারেন? লোকটা নিজের গান কাল্লুর বুক বরাবর তাক করে বলল, মাঝে মাঝে মালিককে বাঁচাতে গোলামদের জীবন ত্যাগ করতে হয়, জানিস না? তুই আর কোনো কাজের নেই। ওই আবরা শালা তোকে পেলে আমিও ধরা পড়ে যাব। তুই আমার অনেক বেশি কাছের লোক ছিলি, তাই তোকে মারতে চাইনি, কিন্তু এখন আমার মারতেই হবে তোকে, নাহলে আমার এত বছরের স্বপ্ন শেষ হয়ে যাবে। তা তো আর আমি হতে দিতে পারি না। কথা শেষ করে কাল্লুর গায়ে শুট করে দিল লোকটা। মাটিতে লুটিয়ে পড়ল কাল্লু। চিরতলে চোখ বন্ধ করার আগে চোখের সামনে ভেসে উঠল পরিচিত একটা মুখ। কানে বাজতে লাগলো কিছু কথা। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, এই কথা তাকে তার স্ত্রী বলেছিল। একটা এতিম মেয়ের সাথে প্রেম ছিল তার। প্রেম করে বিয়ে করেছিল দুজন। মেয়েটা তাকে বড্ড ভালোবাসতো, কিন্তু যখন জানতে পারে সে খারাপ কাজ করে তখন অনেক বুঝিয়েছে মেয়েটা তাকে। পাপের রাস্তা থেকে ফিরে আসতে বলেছিল, কিন্তু কাল্লু তার একটা কথা শুনেনি। টাকার লোভে অন্ধ ছিল সে, এতটাই অন্ধ যে নিজের স্ত্রীকে মারধর করত সে। একদিন তার স্ত্রীকে এতটাই মারধর করেছিল যে মেয়েটা না ফেরার দেশে চলে যায়। তখন এই বসের সহায়তায় নিজের স্ত্রীকে মাথা চাপা দিয়েছিল সে। সব স্মৃতি আজ তার চোখের সামনে ভাসছে। আজ হয়তো তার মৃত্যুর পর তাকেও কোনো এক জায়গায় মাটির নিচে চাপা দেওয়া হবে। নিজের লোভের শাস্তি পেয়ে গেল সে। ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসলো কাল্লুর। বস লোকটা চেয়ার থেকে উঠে কাল্লুর নাকের সামনে হাত দিয়ে চেক করলো সে মরেছে কিনা। শ্বাস পড়ছে না দেখে উঠে দাঁড়ালো সে। নিজের সাথে থাকা লোকদের বলল, লাশ মাটি চাপা দিয়ে দাও, কেউ যেন এর হদিস না পায়। সবাই মাথা ঝাঁকালো। লোকটা দাঁড়ালো না, দাপটের সাথে হেঁটে বেরিয়ে গেল সে। বন্যা, তুমি কি আমায় ভাসিয়ে দেবে তোমার ক্রোধের বন্যায়? যেন কিছুই হয়নি। বিরক্ত হলেন মিসেস বন্যা। মনে মনে বললেন, বুড়ো হয়ে গেল তবু আগের স্বভাবটা ছুটল না। মিসেস বন্যাকে পাত্তা দিতে না দেখে আব্বাস আহমেদ দুঃখী দুঃখী কণ্ঠে বললেন, ওগো বন্যা, তুমি কি শুনতে পাচ্ছ না আমার হাহাকার? আর কতক্ষণ রাগ করে থাকবে? এবার তো কথা বলো। আমার কর্ণ তোমার গলার মিষ্টি মধুর স্বর শোনার জন্য আকুপ আকুপ করছে। মনে মনে হাসলেন মিসেস বন্যা। বুড়োটাকে একটু শাস্তি দেওয়া দরকার। তাই কোনো কথা বললেন না তিনি, চুপচাপ শুয়ে পড়লেন। একটু আগে আব্বাস আহমেদ ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছেন। আবরারের বিয়েতে তিনি উপস্থিত ছিলেন, তিনি সবটা জানতেন। তারপর থেকেই মিসেস বন্যা মুখে তালা মেরে বসে আছেন। তাকে না জানিয়ে কি করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হলো? ছেলে না হয় তার অমন একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই বুড়ো সব জেনেও তাকে বলল না কেন? কথা বলবেন না তিনি, কিছুতেই বলবেন না। বউকে কথা না বলেই শুয়ে পড়তে দেখে হতাশ হলেন আব্বাস আহমেদ। বউটা তার বড্ড জেদি। একসময় এই জেদের প্রেমেই পড়েছিলেন তিনি, আর আজ হাই হুতাশ করতে করতে তিনিও শুয়ে পড়লেন। মনে মনে নিজের ছেলেকে বকতে ভুললেন না। ছেলে তার আরামে বউ নিয়ে আছে, আর সে এক অসহায় পুরুষ। তার বউ তার সাথে কথা বলছে না, ফিরেও তাকাচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। সব তার ওই বৎছেলের জন্য হয়েছে। ফুলে সজ্জিত কক্ষে গাল ফুলিয়ে বসে আছে আহি। রাদীপ অনেকক্ষণ ধরেই কথা বলার চেষ্টা করছে আহির সাথে, কিন্তু আহি পাত্তা দিচ্ছে না। কারণ একটাই, সে বাবার বাড়ি থেকে আসতে চাচ্ছিল না, আর রাদীপ তাকে ধমকে ধামকে নিয়ে এসেছে। বিষয়টি এমন নয় যে সে বাবা মাকে ছেড়ে আসতে চাচ্ছিল না, বিষয়টা হলো সে বান্ধবীকে ছেড়ে আসতে চাচ্ছিল না। রাদীপ গালে হাত দিতে অসহায় চোখে তাকিয়ে আছে নিজের বইয়ের দিকে। শেষে না পারে হতাশা কণ্ঠে বলল, হয়েছে তো, আর কতক্ষণ গাল ফুলিয়ে রাখবে? আজকের রাতটা আমাদের জন্য কত স্পেশাল বলো। আমাদের ভালোবাসা পূর্ণতা পেল, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম আমরা, আর তুমি সেই গাল ফুলিয়ে বসে আছো।
এবার তো একটু কথা বলো। চকলেট দিলাম, ফুল দিলাম, গিফট দিলাম, তবুও তোমার রাগ গলছে না। রাদীপের দিকে একবার তেড়া চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল আহি। আহিকে এবারও কোনো কথা না বলতে দেখে রাদীপ অভিমান করে বলল, আচ্ছা যাও তোমার বান্ধবীর কাছে, কথা বলতে হবে না আমার সাথে। আমি আজকেই চলে যাব, তুমি থাকো তোমার বান্ধবীকে নিয়ে। রাদীপকে সত্যি সত্যি উঠতে দেখে দ্রুত এগিয়ে আসলো আহি। রাদীপের কোলে বসে গলা জড়িয়ে ধরল। বাঁকা হাসলো রাদীপ। শেষমেশ তার বউটা লাইনে আসলো। আহি রাদীপের বুকে মাথা রেখে বলল, আমি রাগ করেছি আর আপনি আমার রাগ না ভাঙিয়েই চলে যাচ্ছেন। রাদীপ এক ভুরু উঁচু করে বলল, রাগ ভাঙানোর চেষ্টা করিনি বলছো? থতমত খেলো আহি। আসলে এতক্ষণ ধরে তার রাগ ভাঙানোর জন্য অনেক চেষ্টাই করেছে রাদীপ। নিশ্চুপ হয়ে রাদীপের বুকে লেপ্টে রইল আহি। মনোযোগ সহকারে তার হৃদস্পন্দন শুনতে লাগলো। রাদীপ আহি চুলে নাক গুজে ফিসফিস করে বলল, বউয়ের রাগ ভাঙলো তবে? আহি লাজুক স্বরে বলল। হাসলো রাদীপ। হঠাৎ মাথা উঁচু করলো আহি। উৎফুল্ল কণ্ঠে বলল, রাগ তো ভেঙে গেছে। আচ্ছা আপনি কি যেন বলছিলেন? আবার চলে যাবেন? কবে যাবেন? হা হয়ে গেল রাদীপ। এ কেমন বউ রে বাবা! বান্ধবীর সাথে বাপের বাড়িতে রাজত্ব করবে বলে জামাইকে ভাগানোর জন্য উঠে পড়ে লেগেছে। রাগ হলো রাদীপের। তার কোনো দাম নেই নাকি? শাহির উন্মুক্ত ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। ফিসফিস করে বলল, আমাকে রাগিও নাহি, আর একটা ফালতু কথা শুনতে চাচ্ছি না এখন। অভিমান হলো আহির। তার কথা ফালতু মনে হয়। সে রাদীপের কোল থেকে নামতে চাইলে শক্ত করে আঁকড়ে ধরল রাদীপ। কামড় দেওয়া জায়গায় আলতো করে চুমু বসিয়ে ফিসফিস করে বলল, ইটস রোমান টাইম জান, সো আর একবারও বিরক্ত করবে না। এতক্ষণ অনেক সহ্য করেছি, এবার তোমার সহ্য করার পালা। লজ্জায় গাল লাল হয়ে আসলো আহির। সে তো শুধুমাত্র রাদীপকে জ্বালানোর জন্য এমন করছিল। আর তার বজ্জাত জামাই তাকে কিভাবে লজ্জা দিচ্ছে। নিজের লজ্জা লোকাতে রাদীপকে চাপড়ে ধরে তার বুকে মুখ গুজল আহি। রাদীপও আলতো হেসে নিজের প্রিয়তমাকে আগলে নিল। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম ভাঙল আবরারের। তবে আজকের সকালটা অন্যরকম মনে হলো তার। বুকে ভারী ভারী অনুভব হওয়ায় মাথা উঁচু করল সে। চোখে ধরা দিল তার শুভ্র পরীর মুখটা। দেখলো আরশি তার বুকে মাথা রেখে তার সাথে লেপ্টে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। এই মেয়ে রাতে তাকে জড়িয়ে ধরতে দিচ্ছিল না, আর এখন কি সুন্দর তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আরশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল আবরার। অতি সাবধানে আরশিকে বেডে শুয়ে দিল। কিছু সময় আরশির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে কপালে আলতো করে ঠোঁট ছোয়ালো সে। ঘুমের মাঝে নড়ে চড়ে উঠলো আরশি। আবরার আরশিকে নড়াচড়া করতে দেখে সরে আসলো। ঘড়িতে সময় দেখে নিয়ে চলে গেল ফ্রেশ হতে। আজ পার্টি থেকে একটা মিটিং রাখা হয়েছে, তাকে সেই মিটিংয়ে জয়েন করতে হবে। আবরার ওয়াশরুমে যাওয়ার কিছু সময় পর ঘুম ভাঙলো আরশির। হাই তুলে উঠে বসলো সে। আশেপাশে তাকিয়ে দেখলো আবরার নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে, তাতে বুঝলো আবরার ওয়াশরুমে আছে। আরশি হাই তুলে শরীর মোচড়াতে লাগলো। এমন সময় ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসলো আবরার। পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট, গলায় টাওয়াল ঝোলানো। আরশি চোরা চোখে তাকিয়ে রইল আবরারের দিকে। লোকটাকে শাওয়ার নেওয়ার পর ভেজে এলোমেলো চুলে একটু বেশি সুন্দর লাগে বলে মনে হলো আরশির। পরক্ষণেই আরশি নিজের বিরোধিতা করে বলল, না না না, লোকটাকে তো সবসময় একটু বেশি সুন্দর লাগে। আরশির ভাবনার মাঝে আবরার চুল মুছতে মুছতে বলে উঠল, ছে মিসেস অদ্ভুত চোখওয়ালি, তুমি তো দিন দিন ভারী লুচু হয়ে যাচ্ছ। এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ কেন আমায়? আমি জানি আমি অনেক সুদর্শন, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? আমার বুঝি লজ্জা করে না? শেষের কথায় লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল আবরার। আবরারের ঢং দেখে মুখ বাঁকালো আরশি। বাঁকা চোখে তাকিয়ে বলল, আপনার দিকে তাকিয়ে থাকতে আমার বইয়ে গেছে, সুন্দর না ছাই? হাসলো আবরার, বলল, বুঝি বুঝি, তুমি এখন লজ্জা পেয়ে সব বলছো। যাই হোক, লজ্জা পাওয়ার কি আছে? আর এভাবে চোরের মতো দেখারই বা কি আছে? আমি তোমারই জামাই, দেখতে ইচ্ছে হলে সোজাসুজি দেখতে পারো, বুঝতে পেরেছো অদ্ভুত চোখওয়ালি? এরপর থেকে যখনই দেখতে ইচ্ছে হবে পুরো অধিকারের সাথে বলবে, জামাই আপনাকে মন ভরিয়া দেখিতে চাই, আপনি এখানে বসিয়া থাকুন, আমিও বসে থাকবো। যদিও আমার আবার লজ্জা বেশি, ওভাবে তাকিয়ে থাকলে একটু লজ্জা লজ্জা করবে। তবুও বউয়ের আবদার বলে কথা, রাখতে তো হবে।
ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আরশি। এই লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই, সে বেশ বুঝতে পেরেছে। উল্টো এই লোক তাকে শুধু লজ্জাই দেবে। আরশি বুঝে না লোকটা এত কথা কি করে বলে। আগে তো দেখলে মনে হতো মেপে মেপে কথা বলে, অথচ এখন একবার মুখ খুললে আর বন্ধ করা যায় না। লোকটা কি শুধু তার সাথেই এত বকবক করে নাকি? আরশিকে চুপ থাকতে দেখে নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লো আবরার। আরশি বেডের সাথে হেলান দিয়ে আবরারের সাজগোজ দেখতে লাগলো। আবরারের স্টাইল দেখে আরশি বিড়বিড় করে বলল, এত সাজ তো আমি মেয়ে হয়েও দেই না। আর এই এমপি সাহেবকে দেখো কি স্টাইল করা হচ্ছে। বুঝি সবাই মেয়েদের অ্যাট্রাক্ট করার ধান্দা। শুধু শুধু লুচু বলি না, না এই বেটাকে একা ছাড়া যাবে না। কখন কোন শাকচুন্নি এসে টান দেয় বলা যায় না, কিছু একটা করতেই হবে। আরশির ভাবনার মাঝে আবরার ফিটফাট হয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। আরশিকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো সে। চোখ ছোট ছোট করে তাকালো আরশি, ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে লুচু ছেলেদের মতো তাকাচ্ছেন কেন? নিজের নজর সংযত করুন। আরশির কথা কানে তুলল না আবরার। আরশিকে আরো একবার পরখ করে ঠোঁট বাঁকিয়ে হাসলো সে, বলল, আমাকে লুচুর মতো তাকাতে তো তুমি বাধ্য করলে, আমার কি দোষ? সকাল সকালে এইভাবে এলোমেলো হয়ে আমার সামনে বসে থাকলে আমার নজর তো যাবেই। ওয়েট, তুমি আবার আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো না তো মিসেস অদ্ভুত চোখওয়ালি? দেখো, আমার অনেক জরুরি একটা মিটিং আছে। তুমি এভাবে এই সময় আমাকে অ্যাট্রাক্ট করতে পারো না। রাতে যখন ফ্রি থাকবো তখন অ্যাট্রাক্ট করিও, কেমন? আবরারের কথায় কান গরম হয়ে আসলো আরশির। কোনো রকমে একবার নিজের দিকে তাকালো সে। নিজের অবস্থা দেখে আরো লজ্জা পেল আরশি। ওড়না তার গায়ে নেই বললেই চলে, সে সম্পূর্ণ এলোমেলো বলা যায়। এতক্ষণ ধরে এভাবে এলোমেলো হয়ে আবরারের সামনে ছিল তা খেয়ালই করেনি সে। আরশি তাড়াহুড়ো করে ওড়না গায়ে জড়িয়ে নিল, দ্রুত পায়ে বেড থেকে নিচে নামলো। উদ্দেশ্য একটাই, এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিবে, তাহলে যদি এই লজ্জা থেকে বাঁচা যায়। পরিকল্পনা অনুযায়ী দৌড় দিল আরশি, তবে ওয়াশরুম অব্দি পৌঁছাতে পারল না। তার পূর্বেই হাত ধরে ফেললো আবরার। একটানে নিজের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরল। হঠাৎ স্পর্শে চমকালো আরশি। আবরার ফিসফিস করে বলল, পালাচ্ছ কেন মিসেস অদ্ভুত চোখওয়ালি? তোমাকে তো আমি সাহসী ভেবেছিলাম, এখন দেখি তুমি মহাভীতু। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো আরশি। আমতা আমতা করে বলল, পালাচ্ছি কে বললো? আমি তো ফ্রেশ হতে যাচ্ছিলাম। ছাড়লো না আবরার। এক হাত উঠিয়ে আরশির ছোট ছোট চুল কানের পিছে গুজে দিয়ে বলল, তোমার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দেওয়ার অধিকারটা সারা জীবনের মতো আমার হয়েছে। ভাবতেই অনেক ভালো লাগছে, জানো। নিভু নিভু চোখে আবরারের দিকে চাইলো আরশি। দেখলো লোকটার ঠোঁটে তৃপ্তির হাসি। আরশি চেয়ে রইল সেই হাসির পানে। নিজের বেহায়া দৃষ্টি বহু কষ্টে সংযত করলো আরশি। নড়াচড়া করে বলল, ছাড়ুন দেখি, আমি ফ্রেশ হব তো। নিচে তো যেতে হবে, অনেক লেট হয়ে গেছে অলরেডি। এবার একটু গম্ভীর হলো আবরার। আরশির কোমর আর একটু শক্ত করে আঁকড়ে ধরে বলল, আমার একটা জরুরি মিটিং আছে, তাই যেতে হবে। সন্ধ্যার পর বাড়ি ফিরবো হয়তো। তুমি সাবধানে থেকো, ঠিক মতো খাবার খেও, আর আমার মায়ের কথা মতো চলার চেষ্টা করো। আমার মা কিন্তু অনেক ভালো মানুষ, একটু গম্ভীর, তবে তুমি কষ্ট পাবে এমন কিছু কখনোই বলবে না বা করবে না। হয়তো হুট করে তোমাকে মেনে নিতে তার একটু কষ্ট হতে পারে, তবে একবার তার মনে জায়গা করে নিতে পারলে তোমাকে মাথায় তুলে রাখবে। কয়েকদিন থাকলে এমনিতেই বুঝতে পারবে আমার মা কেমন মানুষ। আর কেউ উল্টাপাল্টা কিছু বললে মন খারাপ করবে না। যদিও তুমি কারোর কথা গায়ে মাখার মতো মেয়ে না, আমি জানি, তবুও বললাম। কথা শেষ করে আরশির কপালে একটা চুমু খেলো আবরার। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল সে। আরশি মুগ্ধ চোখে তাকিয়ে রইল প্রিয় মানুষটা যাওয়ার পানে। বিড়বিড় করে বলল, আমি ভুল করিনি এমপি সাহেব। আপনাকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করে আমি কোনো ভুল করিনি, বরং আপনাকে সৃষ্টিকর্তা আমার জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। নিচে নেমে মিসেস বন্যাকে বিদায় জানালো আবরার। মিসেস বন্যা ব্রেকফাস্ট করে যেতে বললেও রাজি হলো না সে। বলল ওখানে গিয়ে খাবে। মিসেস বন্যা আর জোর করলেন না। বাড়ি থেকে বেরিয়ে আসলো আবরার। গাড়িতে ওঠার পূর্বে হঠাৎ নিজের রুমের ব্যালকনির দিকে তাকালো সে। আরশিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। আবরার এভাবে হুট করে তাকাবে বুঝতে পারেনি আরশি, তবে আবরারের কাছে ধরা পড়ে যাওয়ায় আর সরল না সে। আগের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আবরার হাত নাড়িয়ে বিদায় জানালো। আরশিও নিজের অজান্তেই হাত নাড়িয়ে বিদায় জানালো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি চলে আসলো তার। আবরারের গাড়ি যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে যতক্ষণ দেখা যায়। ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে নিল আরশি। এমন সময় দরজা নক করে কেউ একজন জানালো তাকে নিচে ডাকা হয়েছে। ধীর পায়ে নিচে নেমে আসলো আরশি। নিচে নামতেই একজন কর্মচারী বলল ডাইনিং টেবিলে যেতে। জোরে একটা শ্বাস টেনে ডাইনিং টেবিলের দিকে অগ্রসর হলো আরশি। না চাইতেও বেশ নার্ভাস সে।
আবরার থাকলে হয়তো এমন ভয় কাজ করতো না। ডাইনিং টেবিলের কাছে পৌঁছাতে আরশি দেখলো শুধুমাত্র আব্বাস আহমেদ তার মিসেস বন্যা বসে আছেন। আরশির সামনে গিয়ে মৃদু কণ্ঠে সালাম দিল। আব্বাস আহমেদ উৎফুল্ল কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, বসো মামনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আরশি ভয়ে ভয়ে মিসেস বন্যার পাশের চেয়ারে বসলো। আরশি বসতে মিসেস বন্যা আরশির প্লেটে খাবার বেড়ে দিলেন। অবাক হলো আরশি। মিসেস বন্যা এখনো তার সাথে একটাও কথা বলেনি, অথচ তার খেয়াল রাখতেও ভুলছেন না। মিসেস বন্যা আরশিকে খাবার দিয়ে নিজের খাবার খাওয়ায় মনোযোগ দিলেন। হাঁসফাঁস করতে লাগলো আরশি। সে কিছু একটা বলতে চায়, কিন্তু এখন বলবে কিনা বুঝতে পারছে না। আরশিকে খাবার না খেয়ে হাঁসফাঁস করতে দেখে আব্বাস আহমেদ বললেন, কি হয়েছে মামনি, খাচ্ছ না কেন? কোনো সমস্যা হয়েছে? বলতে পারো আমাদের। আরশি আমতা আমতা করে বলল, আসলে স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল। অবাক হলেন আব্বাস আহমেদ, ভীষণ অবাক। মিসেস বন্যাও খাওয়া থামিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকালেন আরশির দিকে। মিসেস বন্যাকে এভাবে তাকাতে দেখে মাথা নত করল আরশি। আব্বাস আহমেদ গম্ভীর গলায় বললেন, কে তোমার স্যার? থতমত খেল আরশি। ভীত চোখে আব্বাস আহমেদের দিকে তাকালো সে। আব্বাস আহমেদ বললেন, আমি তোমার বাবাই হই মেয়ে, স্যার স্যার কি করছো? আমি এত সুন্দর করে তোমাকে মামনি ডাকছি আর তুমি স্যার স্যার করছো, এটা কি ঠিক? এরপর আরেকবার স্যার বললে কিন্তু আর মামনি ডাকবো না বলে দিলাম। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল আরশি। আলতো হাসলো আব্বাস আহমেদের কথায়। হাসলেন আব্বাস আহমেদ ও আদুরে কণ্ঠে বললেন, আজ থেকে এখন থেকে আমাকে বাবাই বলে ডাকবে, বুঝেছো? আর রিকোয়েস্ট বলে কোনো শব্দ আমাদের মাঝে থাকবে না। তুমি আমার মেয়ে, তাই যখন যা ইচ্ছা আবদার করবে, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব। আনন্দের সাথে মাথা জাগালো আরশি। আব্বাস আহমেদের মিশুক আচরণে মনটা ফুরফুর হয়ে গেছে তার। তবে মিসেস বন্যাকে একটু ভয় ভয় পাচ্ছে সে। আব্বাস আহমেদ ফের বললেন, তা কি যেন বলতে চাচ্ছিলে মামনি? হাসি মুখটা আবার সিরিয়াস হয়ে গেল আরশির। সে কোমল কণ্ঠে বলল, আসলে আমি পড়াশোনার পাশাপাশি জবটাও কন্টিনিউ করতে চাচ্ছি। যেহেতু আমার মায়ের কোনো ছেলে নেই, আমার বোনের কোনো ভাই নেই, তাই ওদের দায়িত্ব আমার। আমি আগের মতোই দায়িত্ব পালন করতে চাই। আব্বাস আহমেদ বুঝলেন আরশির চিন্তা, বললেন, পড়াশোনা তো তুমি করবেই মামনি, আর জব কন্টিনিউ করতে চাইলে অবশ্যই করবে। তবে এখন তোমার পরিবারের জন্য আমরা আছি, এটা মনে রাখবে। আরশি মাথা নত করে বলল, আমি জানি, তবে আমি চাই না কেউ আমার পরিবারকে খোঁটা দিক, বলুক তারা আমার শ্বশুর বাড়ির ওপর নির্ভর করে চলছে। আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, আমার দুই পরিবারের খেয়াল রাখতে, তবে সেটা অবশ্যই আপনাদের অনুমতি নিয়ে। আরশির আত্মসম্মান বোধ, চিন্তা ভাবনা দেখে আরও একবার মুগ্ধ হলেন আব্বাস আহমেদ। বললেন, অবশ্যই আমি অনুমতি দিব, কেন দিব না? খুশি হলো আরশি, কিন্তু মিসেস বন্যার কিছু না বলায় চিন্তিত হলো সে। তবে কি মিসেস বন্যা অনুমতি দিবে না তাকে? আব্বাস আহমেদ যেন আরশির মনের কথা পড়ে ফেললেন। মিসেস বন্যার দিকে তাকিয়ে বললেন, তুমি কি বলো বন্যা? আমি জানি তুমিও আমোদ করবে না, কারণ ওর মাঝে আমি তোমার প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি। শেষের কথাটা নিম্নস্বরে বললেন আব্বাস আহমেদ। মিসেস বন্যা গম্ভীর কণ্ঠে বললেন, এতে অমত করার কিছু নেই। আত্মনির্ভরশীল হওয়া খারাপ নয়, বরং প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত। ওর যদি ইচ্ছা হয় ও জব কন্টিনিউ করতে পারে, সেটা সম্পূর্ণ ওর ইচ্ছা। প্রত্যেকেরই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আনন্দে চোখ ছলছল করে উঠল আরশির। আবরার আসলেই ঠিক বলেছিল, তার শাশুড়ি মায়ের মনটা ভীষণ ভালো, তবে উনি প্রকাশ করেন না। আব্বাস আহমেদ বললেন, জব কন্টিনিউ করতে চাইলে 1-2 সপ্তাহ পর করো, কেমন? আগামীকাল রিসেপশন পার্টি আছে, আর সপ্তাহ জুড়ে গেস্ট আসতেই থাকবে, তাই কয়েকদিন বাড়িতেই থেকো, ঠিক আছে মামনি? আরশি কৃতজ্ঞ কণ্ঠে বলল, জি। আব্বাস আহমেদ খাবার খেয়ে উঠে গেলেন। টেবিলে এখন আরশি আর মিসেস বন্যা। মিসেস বন্যারও প্রায় শেষ খাওয়া। নতুন জায়গায় খাবার খেতে অস্বস্তি হচ্ছে আরশির। সে ভাবলো আর খাবে না। মিসেস বন্যা যেন আরশির মনের ভাবনা ধরে ফেললেন। হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, একদানা খাবারও যেন অবশিষ্ট না থাকে। খাবার অপচয় করা মোটেও পছন্দ না আমার। হয়তো সে বাকিটাও খেতে লাগলো আরশি। আরশির অগোচরে মিটমিট করে হাসলেন মিসেস বন্যা। উনি বুঝতে পেরেছেন নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে আরশির। এই সময়টা যে উনিও পার করে এসেছেন। আরশির খাওয়া শেষ হতেই মিসেস বন্যা আরশিকে উদ্দেশ্য করে বললেন, রুমে গিয়ে রেস্ট করো মেয়ে, বিকালে যখন ডাকবো তখন আমার রুমে আসবে। আরশি মাথা দোলালো। ডাইনিং টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসলো। রিফাকে ফোন করে ওর সাথে কথা বলে নিল। রিফা জানালো আবরারের গার্ডরা ওদের বাড়ির সামনে পাহারা দিচ্ছে। এটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আরশি।
সে ভেবেছিল আবরারকে এই বিষয়ে বলবে, কিন্তু তার পূর্বেই আবরার ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। যেহেতু আবরারের সাথে তার জীবন জুড়ে গেছে, সেহেতু আবরারের শত্রুরা এখন তারও তার পরিবারেরও শত্রু। সারা দুপুর শুয়ে বসে কাটালো আরশি। মাঝে নিজের বন্ধুদের সাথেও কিছু সময় কথা বলেছে সে। বিকাল 5টা, মিসেস বন্যার রুমে বসে আছে আরশি। মিসেস বন্যা একটা প্যাকেট এনে আরশিকে দিলেন। আরশি কৌতূহল নিয়ে তাকালো প্যাকেটের দিকে। মিসেস বন্যা জিজ্ঞাসা করলেন, এই যে মেয়ে, শাড়ি পরতে জানো? অসহায় চোখে তাকালো আরশি। বুঝতে পারলো প্যাকেটে শাড়ি আছে, আর সে তো শাড়ি পরতে জানে না। মিসেস বন্যা যেন সবটা বুঝে গেলেন, গম্ভীর কণ্ঠে বললেন, নতুন বউ দেখতে প্রতিবেশীরা আসবে কিছুক্ষণের মধ্যে, আর বিয়ের পরের দিন শাড়ি ছাড়া বউকে দেখলে অনেকেই অনেক কথা বলতে পারে। তাই আজ কষ্ট করে শাড়িটা পরে নাও, এরপর থেকে যা ইচ্ছা পরতে পারো। না পারলে আমি পরিয়ে দিব শাড়ি। যাও, ফ্রেশ হয়ে আসো। আরশি মুগ্ধ চোখে তাকালো মিসেস বন্যার দিকে। না বলতেই তার সমস্যা কি করে বুঝে গেলেন মিসেস বন্যা। আরশি উৎফুল্ল মনে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মিসেস বন্যার সময় নিয়ে সুন্দর করে আরশিকে শাড়ি পরিয়ে দিলেন, চুল বেনি করে দিলেন, চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়ে দিলেন। আরশিকে সম্পূর্ণরূপে তৈরি করে মুগ্ধ হয়ে আরশির দিকে তাকালেন মিসেস বন্যা। কালো শাড়িতে আরশিকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ওই কাজল টানা চোখের দিকে তাকালে যেন চোখ ফেরানো কঠিন হয়ে যাচ্ছে। কি মায়া মায়া চেহারা মেয়েটার। শুধু ফর্সা হলেই সুন্দর হওয়া যায় না, বরং কিছু কিছু মানুষের চেহারায় এমন মায়া থাকে যে সেই মায়াবী মুখের দিকে একবার তাকালে চোখ ফেরানো কঠিন হয়ে যায়। হোক সেই মানুষটা কালো, শ্যাম বা ফর্সা, তাদের বলা হয় প্রকৃত সুন্দর। তবে সেই সৌন্দর্য দেখার মতো চোখ আবার সবার থাকে না। কেউ দরজা নক করায় ধ্যান ভাঙল মিসেস বন্যার। একজন সার্ভেন্ট জানালো নিচে প্রতিবেশী মহিলারা এসেছে। মিসেস বন্যা তাদের নাস্তা দেওয়ার কথা বলে আরশির কাছে ফিরে আসলেন। শাড়ি ঠিকঠাক করে আরশিকে নিয়ে নিচে নামলেন উনি। আরশি মহিলাদের কোমল কণ্ঠে সালাম দিল। মিসেস বন্যা আরশিকে নিয়ে সোফায় বসলেন, কুশল বিনিময় করলেন প্রতিবেশী মহিলাদের সাথে। এমন সময় এক মহিলা খোঁচা মেরে বলল, ভাবি, মেয়ের চেহারা তো মোটামুটি ভালো, তবে গায়ের রং তো কালো। আবরারের সাথে তো কোনো দিক দিয়েই যায় না। আরেক মহিলা তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। আমরা তো ভেবেছিলাম আবরার যেমন সুন্দর তেমন সুন্দর মেয়ে বিয়ে করবে, এখন তো দেখি হয়ে গেল উল্টো। তারপরও শুনলাম মেয়ের নাকি বাপও নেই। এমন একটা মেয়েকে কি করে আবরার পছন্দ করলো? নিশ্চয় এই মেয়ে কোনোভাবে ফাঁসিয়েছে। এসব মেয়েদের কাজই তো এইটা। এবার আরেক মহিলা খুঁচিয়ে বলল, তা ভাবি, মেয়ের বাড়ি থেকে কি কি দিল? এই প্রশ্ন শুনে প্রথম কথা বলা মহিলাটা হেসে দিল, ব্যঙ্গ করে বলল, কি যে বলো না শিউলি, যে মেয়ের বাপ নেই সে মেয়ের পরিবার আবার কি দিবে? সামর্থ্য আছে নাকি কিছু দেওয়ার? অপমানে চোখ মুখ লাল হয়ে আসলো আরশির। তবুও মাথা নিচু করে থম মেরে বসে রইল সে। এই পরিবারের সম্মানের কথা চিন্তা করে এখনো চুপ আছে সে। না হলে এতক্ষণে এই মহিলাদের অপমান করা, খোঁচানো ছুটিয়ে দিত। মিসেস বন্যা কিছু বলবেন এমন সময় আরশির পাশে ধপ করে বসে পড়ল কেউ। চোখ তুলে তাকালো আরশি। আবরারকে দেখে চোখে পানি চলে আসলো আরশির। তবে চোখের পানি চোখের মাঝেই লুকিয়ে রাখলো সে, বাইরে গড়াতে দিল না। আবরার একবার আরশির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে প্রতিবেশী মহিলাদের দিকে ঘাড় কাত করে তাকালো। আবরারকে এভাবে তাকাতে দেখে থতমত খেলো মহিলাগুলো। বাঁকা হাসলো আবরার, বলল, আমার বউকে নিয়ে আপনাদের বড্ড চিন্তা দেখছি। তা সংসারটা কি আমি করব না আপনারা করবেন? আর কি যেন বলছিলেন? আমার বউয়ের গায়ের রং কালো, তা ফর্সা রঙের উপকারিতাগুলো যদি একটু বলতেন। আঙ্কেলরা বুঝি আপনাদের সুন্দর গায়ের রং ধুয়ে প্রতিদিন 1 গ্লাস করে পানি পান করেন? হবে হয়তো। এই জন্যই তো রাহেলা আন্টির চেহারাটা দিন দিন কেমন কালচে হয়ে যাচ্ছে, আর আঙ্কেল দিন দিন সুদর্শন হচ্ছেন। ঠিক বলেছি তাই না রাহেলা আন্টি? ফুঁসে উঠলেন রাহেলা নামক মহিলা। এটা ঠিক তার রূপ, দিন দিন নাই হয়ে যাচ্ছে। তাই বলে আবরার তাকে এভাবে খোঁচাবে? চাইলেও কিছু বলতে পারলেন না তিনি, কারণ আবরারের পাওয়ার আর রাগকে ভয় পান তিনি। মিসেস রাহেলার অবস্থা দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার, বলল, ইস, সত্যি কথা বলে ফেললাম মনে হয়। তা যাই হোক আন্টি, আমি কিন্তু এমনিতেই যথেষ্ট সুন্দর, তাই বউয়ের গায়ের রং ধুয়ে পানি খেয়ে সুন্দর হওয়ার প্রয়োজন নেই। মহিলাগুলো কি বলবেন বুঝে উঠতে পারছেন না। তাদের চুপ দেখে আবরার ফের বলে উঠল, কবে ছাড়ছেন এসব নিকৃষ্ট কাজ? একটা মেয়ের বাবা নেই, সেই মৃত বাবাকে টেনে আপনারা আজে বাজে কথা বলছেন। আপনাদের বাপ টেনে আমি যদি এখন কিছু বলি সহ্য করতে পারবেন? পারবেন না। আর রইল রং রূপের কথা, রূপ যৌবন যে স্থায়ী নয় তার প্রমাণ নিজেদের দিকে তাকালেই দেখতে পাবেন। আর কি যেন বলছিলেন?
ওর পরিবার আমাদের কি দিয়েছে? ওর মা আমার হাতে নিজের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজের মেয়েকে তুলে দিয়েছেন। এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে কি? আমার মনে হয় না কোনো পিতামাতার কাছে সন্তানের চেয়ে মূল্যবান কিছু আছে। যাই হোক, এসব আপনাদের মতো বিকৃত মস্তিষ্কের মানুষের মাথায় ঢুকবে না। আপনারা বউকে দেখতে আসেননি, এসেছেন বউয়ের কি আছে কি নেই এসব নিয়ে খুঁচি করতে। তবে ওয়ার্ন করে যাচ্ছে, আমার বউয়ের ব্যাপারে আর একটা বাজে কথা যেন আমার কানে না আসে। প্রথমবার ভুল করে পার পেয়েছেন, নেক্সট টাইম পাবেন না। কথা শেষ করে উঠে দাঁড়ালো আবরার। আরশির হাতের কবজি টেনে দাঁড় করালো আরশিকে। এতক্ষণ মুগ্ধ হয়ে আবরারের দিকে তাকিয়েছিল আরশি, কিন্তু হুট করে এভাবে হাত চেপে দাঁড় করানোর কারণে হাতে ব্যথা পেল সে। আবরার মহিলাদের দিকে তাকিয়ে বলল, আমার বউটাকে নিয়ে গেলাম আন্টিরা। আজ আমার বউটাকে বড্ড বেশি সুন্দর লাগছে, চোখ ফেরানো মুশকিল হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের সামনে বসে বউয়ের দিকে তাকিয়ে থাকি তাহলে তো আপনারা আমাকে বেহায়া বলবেন। তাই বউকে নিয়ে রুমে যাচ্ছি, তারপর শান্তিতে বসে দেখবো। আপনারা কিন্তু নাস্তা করেই যাবেন, ওকে? আবরারের কথা শুনে আরশির কান যেন জ্বলে উঠল। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো সে। সেদিকে পাত্তা নেই আবরারের। সে আরশির হাত ধরে টেনে নিয়ে আসতে চাইল, কিন্তু দেখলো আরশির শাড়ি পরে তেমন একটা হাঁটতে পারছে না। তাই ফট করে আরশিকে কোলে তুলে নিল আবরার। চমকে উঠল আরশি, শরীরে মৃদু কম্পন অনুভব করলো সে। মাথা উঁচু করে দেখলো মহিলাগুলো হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। লজ্জায় আরও সিটিয়ে গেল আরশি। বিড়বিড় করে বলল, বেহায়া পুরুষ মানুষ এতটা বেহায়া কি করে হয়? আরশি বিড়বিড় করে বললেও তা আবরারের কান অবধি ঠিক পৌঁছালো না। সে আরশিকে নিয়ে উপরে উঠতে উঠতে ফিসফিস করে বলল, বেহায়া হয়েছে তোমার কারণে মিসেস অদ্ভুত চোখওয়ালি। তোমার এই আঁখি জোড়ার দিকে তাকিয়ে আমি চূড়ান্ত পর্যায়ের বেহায়া হয়েছি। এখন দোষটা কার বলো তো? আমার? আমার না, তোমার। বাধ্য করেছো তুমি আমাকে বেহায়া হতে। অবাধ্য হয়েছে আমি শুধু তোমারই জন্য। 20 মিনিট যাবৎ আবরারের সামনে বসে আছে আরশি, আর আবরার গালে হাত রেখে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকানোতেই থেমে নেই আবরার, মাঝে মাঝে মিটমিট করে হাসছে সে। আরশি সেচ্ছে আবরারের সামনে বসে আছে বললে ভুল হবে। আবরার আরশির এক হাত শক্ত করে ধরে নিজের সামনে বসিয়ে রেখেছে। আরশি বেশ কয়েকবার ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ছাড়েনি আবরার, বরং হাতের বাঁধন আরও শক্ত হয়েছে। সেই যে কোলে করে এনে নিজের সামনে বসিয়েছে, আর ছাড়ার নাম নেই। কি এত দেখছে কে জানে। আবরারের কেন হেলদোল না দেখে বিরক্ত হলো আরশি। এভাবে কেউ তাকিয়ে থাকলে কেমনটা লাগে? ভীষণ অস্বস্তি হচ্ছে তার। আবরারের এমন দৃষ্টি আর নিতে পারল না আরশি। চোখ মুখ কুচকে বলল, সমস্যা কি? মাথার কয়টা তার ছিঁড়েছে আপনার? এভাবে অসভ্য লুচু লোকের মতো তাকিয়ে আছেন কেন? হাত ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার, বলল, বউ এত সুন্দর করে সেজে গুজে বসে থাকবে আর জামাই তাকাবে না, এটা কি হয়? তোমার ভাগ্য ভীষণ 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 ভালো মিসেস অদ্ভুত চোখওয়ালি। আবরারের এতগুলো ভীষণ ভালো শুনে চোখ ছোট ছোট করে তাকালো আরশি, মুখ বিকৃত করে বলল, আর আমার ভাগ্য এতটা ভালো হওয়ার কারণটা কি শুনি? লাজুক হাসি দিল আবরার, যেন আরশি অনেক লজ্জার কিছু জিজ্ঞাসা করেছে। সন্দেহের চোখে তাকালো আরশি। এই লোকের হাবভাব সে বোঝে না। আরশির মনে হয় এই লোকের মাথার কয়েকটা তার সত্যিই ছেড়ে আছে, না হলে হুটহাট এমন আচরণ করে কেন? আরশির ভাবনার মাঝে মুখ খুলল আবরার, লাজুক কণ্ঠে বলল, আমার মতো একটা অতিমাত্রায় ভদ্রবর পেয়েছো, এই জন্যই তো তোমার ভাগ্য ভীষণ 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 ভালো। চোখ বড় বড় করে তাকালো আরশি। মুখটা হা হয়ে গেল তার। কোনো রকমে হা করা মুখ বন্ধ করলো সে। মুখ বাঁকিয়ে বলল, এটাও আমাকে মানতে হবে? মানে আপনার চরম লেভেলের অসভ্য লুচু বেহায়া পুরুষ, আবার অতিমাত্রায় ভদ্র। আরশির রিয়াকশন থেকে ভীষণ মজা পেল আবরার। মনে মনে হাসলো সে, কিন্তু উপরে প্রকাশ করলো না। গম্ভীর কণ্ঠে বলল, আমার জায়গায় অন্য কেউ হলে বউকে এই রূপে দেখে কি করতে জানো? কথা বলতে বলতে আরশির দিকে এগিয়ে আসলো আবরার। আবরারকে এভাবে এগিয়ে আসতে দেখে মাথা পিছিয়ে নিল আরশি। তির্যক দৃষ্টিতে তাকালো আবরারের দিকে। আবরার আরশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি তো শুধু দেখাতেই থেমে আছি। অন্য কেউ হলে এতক্ষণে বউকে চুমু দিয়ে বসতো, তাহলে বুঝো আমি কতটা ভদ্র। কিন্তু এখন যেহেতু তুমি আমাকে এত সব সুন্দর সুন্দর উপাধি দিয়েছো, তাহলে আমার দায়িত্ব সেই উপাধিগুলোর নাম রক্ষা করা, তাই না? আবরারের কথায় ভীত হলো আরশি। দূরে সরে যাওয়ার প্রয়াস করলো, কিন্তু সফল হলো না। তার পূর্বে এই কোমর আঁকড়ে ধরল আবরার। সেকেন্ড ব্যয় না করে আরশির অধরে অধর ডুবিয়ে দিল। থমকে গেল আরশির। হৃদস্পন্দনও যেন থেমে গেছে তার। নড়াচড়া করার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে সে।
আবরারের গভীর স্পর্শ অনুভব করতেই চোখ বন্ধ করে ফেলল আরশি। না বলা প্রিয় মানুষটার প্রথম গভীর ছোঁয়া হৃদয়ে ঝড় তুলেছে তার। কিছু সময় পর আরশির কাছ থেকে সরে আসলো আবরার। তাকিয়ে দেখলো তার প্রিয়তমা নিজের অদ্ভুত সুন্দর আখিজোড়া মুদে রয়েছে। কেন নড়াচড়া নেই তার, যেন জলজান্ত মূর্তি। আরশির অবস্থা দেখে নিঃশব্দে হাসলো আবরার। মেয়েটাকে এভাবে হুট করে স্পর্শ করার কোনো ইচ্ছা তার ছিল না, কিন্তু কেন যেন আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না সে। মেয়েটা আবার রাগ করবে না তো, ভাবলো আবরার। পরক্ষণে নিজের বিরোধিতা করে বলল, তার বউকে সে আদর করবে না তো কে করবে? তার বউটা এত কিউট, আদর না করে কি থাকা যায়? আবরারের ইচ্ছা হলো আরেকবার আরশির অধর স্পর্শ করতে, ওই অধরের মাঝে ডুব দিতে, কিন্তু নিজেকে দমিয়ে নিল সে। বলা তো যায় না যদি তার বউ একদিনে এত চাপ সইতে না পেরে অজ্ঞান টজ্ঞান হয়ে যায়। নিজের আজগুবি চিন্তাভাবনা ত্যাগ করে আরশির মুখে আলতো করে ফু দিল আবরার। এতেই কাজ হলো। ধীরে ধীরে চোখ খুলল আরশি। আবরারের মুখটা নিজের অতি নিকটে আবিষ্কার করলো সে। লোকটা এখনো কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে, ঠোঁটের হাসি যেন সরছেই না। কিছু সময় আগের ঘটনা মনে পড়তেই আবরারের উপর থেকে চোখ সরিয়ে ফেলল আরশি। লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করলো যেন। প্রিয়তমার লজ্জা মিশ্রিত মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল আবরার। ইচ্ছে হলো লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে। ঠোঁট বাঁকিয়ে হাসল সে। আরশির সামনে থেকে উঠতে উঠতে ফিসফিস করে বলল, জীবনে প্রথমবার এত মিষ্টি জিনিস টেস্ট করলাম, এখন বারবার টেস্ট করার অপেক্ষায়। আবরারের কথা কানে যাওয়া মাত্র কান যেন জ্বলে উঠল আরশির। লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো সে। আরশির অবস্থা দেখে আবরার আর তার সামনে দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে গেল ফ্রেশ হতে। বলা তো যায় না, অতিরিক্ত লজ্জা পেলে যদি আবার তার সামনে আসতে না চায় তখন তার কি হবে? তার তো আর ডজনখানেক বউ নেই, আছে একটা মাত্র বউ, সুইট সুইট বউ। কথাগুলো ভেবে নিজের অধরে হাত বুলালো আবরার। অন্যদিকে আবরার যেতেই চোখ বন্ধ করে ফেললো আরশি। জোরে জোরে শ্বাস টানতে লাগলো। আর একটু সময় আবরার সামনে থাকলে হয়তো দম আটকে যেত তার। কিছু সময় আগের ঘটনা স্মরণ হতেই দুহাত মুখ চেপে ধরল আরশি। মনে মনে ঠিক করে নিল আজ দুনিয়া উল্টে গেলেও রুমে আসবে না, বাইরে বসে রাত কাটিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসলো আরশি। নিচে এসে দেখলো তার শ্বশুরমশাইয়ের চোখে চশমা এঁটে কিছু একটা পড়ছেন। আরশির দিকে চোখ পড়তেই নিজের কাছে ডাকলেন তিনি। আরশিকে নিজের পাশে বসিয়ে বিভিন্ন গল্প জুড়ে দিলেন। আরশিও তাল মিলালো ওনার সাথে। আবরার ফ্রেশ হয়ে এসে দেখলো আরশি রুমে নেই। বুঝলো আরশি পালিয়েছে। সে ভাবলো কিছুক্ষণ না হয় বাইরেই থাকুক, তাতে যদি মেয়েটা স্বাভাবিক হয়। বস, এমপির বউয়ের সম্পর্কে সব খোঁজ আমি এনেছি। নিজের বসকে উদ্দেশ্য করে কথাটা বলল সোহেল নামের একটা ছেলে। চেয়ারে পায়ের উপর পা তুলে চোখ বন্ধ করে বসেছিল বস লোকটা। সোহেলের মুখে এই কথা শুনে চোখ খুলল সে। বলল, কি কি জানতে পেরেছিস বল। সোহেল বলতে শুরু করলো, নাম আরশি রহমান, পরিবারে আছে মা আর একটা বোন, বাবা নেই। মেয়েটা এতদিন নিজের পরিবার চালাতো। এতটুকু বলে থেমে গেল সোহেল। বস লোকটা ভারী আওয়াজে বলল, বাপের নাম কি? বাপ মরল কি করে? সোহেল পুনরায় বলা শুরু করলো, ওর বাবার নাম আনোয়ার রহমান, এই 5 কি 6 বছর আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরশির বাবার নাম শুনে চমকে উঠল বস লোকটা। মুহূর্তের মাঝে সোজা হয়ে বসলো সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো তার। কোনো রকমে কপালের ঘাম মুছে জিজ্ঞাসা করলো, কি নাম বললি আবার বল। সোহেল ছেলেটা বসকে এমন করতে দেখে ঘাবড়ে গেল। দ্রুত বলল, আনোয়ার রহমান। বস লোকটা অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, সে কি সাংবাদিক ছিল? সোহেল ছেলেটা অবাক কণ্ঠে বলল, জি বস, কিন্তু আপনি কি করে জানলেন? বস লোকটা রাগী কণ্ঠে বলল, সেটা তোকে অবশ্যই বলবো না, যা এখান থেকে, আমি একা থাকতে চাই। সোহেল ভয় পেয়ে দ্রুত বেরিয়ে গেল রুম থেকে। সোহেল যেতেই লোকটা উঠে দাঁড়ালো। রুম জুড়ে পায়চারি করতে লাগলো সে। মনের মাঝে ভয় জাগলো কোথাও অতীত সামনে না চলে আসে। পরক্ষণে নিজেকে অভয় দিল সে। দাঁতে দাঁত চেপে বলল, সবাইকে শেষ করে দেব। আমার রাস্তায় যে আসবে সবাইকে মরতে হবে, কেউ ছাড় পাবে না। রাত্রি 10টা। আরশি এখনো রুমে ফেরেনি দেখে কপালে ভাঁজ পড়ল আবরারের। এতক্ষণ অফিসের কিছু ফাইল চেক করছিল সে। ভেবেছিল আরশি বোধহয় চলে আসবে কিছুক্ষণ পর, কিন্তু মেয়েটা গেল তো গেল, আর রুমে আসলো না। একটা চুমুই তো খেয়েছে, আর তো কিছু করেনি, তাই বললে এত লজ্জা। আরও 2-4টা চুমু খেলে বোধহয় এই মেয়েকে খুঁজে পাওয়া যাবে না। ভীষণ বিরক্ত বোধ করলো আবরার। চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, জামাই বাসায় আছে, কোথায় সারাক্ষণ জামাইয়ের আশেপাশে থাকবে, জামাইয়ের সাথে 2-4টে রোমান্টিক কথা বলবে, একটু রোমান্স করবে, তা না উনি কোথায় গিয়ে লুকিয়ে বসে আছেন। হায়, কেমন বউ পেলাম আমি। একটা চুমু দিয়েছি বলে বউ আমার 2-3 ঘন্টা ধরে রুমে আসে না। না, এমন হলে তো চলবে না।
আমার বউ হবে আমার মতো রোমান্টিক? তা না, একটা চুমু দিয়েছি বলে সে পালিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে বউকে রোমান্টিক বানানোর দায়িত্বটা আমাকেই নিতে হবে। আবরারের আকাশ পাতাল ভাবনার মাঝে একজন সার্ভেন্ট দরজা নক করে জানিয়ে গেল ডিনারের জন্য ডাকা হয়েছে তাকে। 1 সেকেন্ড অপেক্ষা করলো না আবরার, দ্রুত রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। অবশ্য উদ্দেশ্য একটাই, আরশি নামক রমণীকে দেখা। আবরার ডাইনিং টেবিলের কাছে এসে দেখলো সেখানে শুধুমাত্র তার বাবাই বসে আছে। আব্বাস আহমেদ ছেলেকে বসতে বলে এটা ওটা জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু আবরারের মন যে এখানে নেই, তার মনটা তো পড়ে আছে আরশি নামক রমণীর কাছে। মেয়েটাকে একটু দেখার জন্য অস্থির হয়ে পড়েছে সে। আবরারকে অন্যমনস্ক হয়ে এদিক সেদিক ওদিকে তাকাতে দেখে কোনই দিয়ে খুঁচা দিলেন আব্বাস আহমেদ। রসিকতা করে বললেন, কি বাবা, আমাকে খুঁজছো? আব্বাস আহমেদের প্রশ্নে তার দিকে তাকালো আবরার, গম্ভীর কণ্ঠে জবাব দিল, তোমার বউকে খুঁজছি। হো হো করে হেসে উঠলেন আব্বাস আহমেদ। আবরার চোখ ছোট ছোট করে তাকালো নিজের বাবার দিকে। আব্বাস আহমেদ কোনো মতে নিজের হাসি থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বললেন, আমার বউকে না, নিজের বউকে খুঁজছো বললেই পারতে। হয় হয়, এমনটাই হয়। আবরার আবার চারিদিকে চোখ বুলাতে বুলাতে নির্বিকার কণ্ঠে বলল, জানোই যখন কাকে খুঁজছি, তাহলে জিজ্ঞাসা করছো কেন? কোথায় আছে জানলে তা বলো, আর না হলে আমাকেই খুঁজতে দাও। নিরাশ হলেন আব্বাস আহমেদ। ছেলেকে একটু লজ্জা দিতে চেয়েছিলেন, কিন্তু ছেলে তার লজ্জা পেলে তো। তার ছেলেটা এত নির্লজ্জ কবে হলো? তার সময় যখন তাকে এই প্রশ্ন করা হয়েছিল, কি লজ্জাটাই না পেয়েছিলেন তিনি। তার আর ছেলেকে দেখো, দিব্যি এখনো বউকে খুঁজে যাচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। বাপ ছেলের ভাবনার খোঁজাখুচির মাঝে হাজির হলেন মিসেস বন্যা। আরশিও তার পিছে পিছে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে আসলো। আরশিকে এতক্ষণ পর দেখে অশান্ত মনটা শান্ত হলো আবরারের। মনে মনে ভাবলো মেয়েটা তাকে কি থেকে কি বানিয়ে দিয়েছে। কিছু সময় চোখের আড়াল হলে মন মস্তিষ্ক অশান্ত হয়ে পড়ে। আবরার শান্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরশির দিকে, তবে তাকাচ্ছে না আরশি। সে এদিক ওদিক চোখ ঘোরাতে ব্যস্ত। আরশিকে একবারও তার দিকে না তাকাতে দেখে মনের মাঝে চাপা রাগ অনুভব করলো আবরার। ইচ্ছে হলো আরশিকে তার দিকে তাকাতে বাধ্য করতে। অন্যদিকে আরশি আবরারের দিকে না তাকালেও বেশ বুঝতে পারছে আবরার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বাস আহমেদ আর মিসেস বন্যার সামনে এভাবে তাকিয়ে আছে দেখে অস্বস্তি বোধ করলো আরশি। মনে মনে আবরারকে বারংবার নির্লজ্জে উপাধি দিল সে। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস বন্যা আবরারের পাশের চেয়ারের দিকে ইশারা করে গম্ভীর গলায় বললেন, যাও ওখানে গিয়ে বসো, দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। মিসেস বন্যার কথা শুনে বাঁকা চোখে আবরারের দিকে তাকালো আরশি। দেখলো আবরারের চোখে মুখে স্পষ্ট রাগের আভাস। আরশি একটা ঢোক গিলে ধীর পায়ে এগিয়ে এসে আবরারের পাশের চেয়ারে বসে পড়ল। আরশিকে নিজের পাশে বসতে দেখে শয়তানি হাসি দিল আবরার। তাকে ইগনোর করার মজা ঠিক বুঝাবে সে। মিসেস বন্যা সবার প্লেটে খাবার সার্ভ করতে লাগলেন। আরশি সেটাই দেখছিল। হুট করে টের পেল কেউ তার হাত শক্ত করে চেপে ধরেছে। দ্রুত নিজের হাতের দিকে চোখ ফেরালো আরশি। বুঝতে পারল কাজটা আবরারের। আরশি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আরও শক্ত করে আরশির হাত মুঠোয় পুড়ে নিল আবরার। আবরারের দিকে চোখ রাঙিয়ে তাকালো আরশি, কিন্তু আবরার পাত্তা দিলে তো। সে বাঁকা হেসে মুখ অন্যদিকে ফিরিয়ে খাওয়া শুরু করলো। হাত ধরে রাখার কারণে খেতে পারছে না আরশি। দাঁতে দাঁত চাপলো সে। অনবরত হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। শেষমেশ আবরার হাত ছাড়ছে না দেখে নড়াচড়া বন্ধ করে দিল আরশি। আরশিকে আর ছাড়ানোর চেষ্টা না করতে দেখে খেতে খেতেই বাঁকা চোখে তাকালো আবরার। দেখলো আরশি শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। এই হাসির মানে সাথে সাথে না বুঝলেও 2 মিনিটের মাথায় বুঝে আসলো আবরারের। আরশি সর্বশক্তি প্রয়োগ করে নিজের পা দিয়ে আবরারের পায়ে পাড়া দিয়েছে। পা যেন জ্বলে উঠল আবরারের। আবরারের হাতের মুঠ লুজ হতেই হাত উপরে তুলে নিল আরশি। বাঁকা হেসে খাওয়া শুরু করলো। পায়ে বেশ ব্যথা পেলেও টু শব্দটা করলো না আবরার। ফের খাওয়ায় মনোযোগ দিল। মনে মনে ঠিক করে নিল এর শাস্তি অবশ্যই সে আরশিকে দিবে। আবরারের খাওয়া শেষ হতেই সে টেবিল ছেড়ে ওঠার আগে আরশির কানের কাছে ফিস ফিস করে বলল, খাওয়া শেষ হওয়া মাত্রই রুমে আসবে। 1 মিনিটও যেন দেরি না হয়, না হলে তোমার কপালে দুঃখ আছে মিসেস অদ্ভুত চোখওয়ালি। বড্ড চালিয়েছ আজ, সেই হিসাবটা বরাবর করা বাকি। আবরারের থ্রেট শুনে আবার খাবার গলা দিয়ে নামতে চাইল না আরশির। তবুও কোনো রকমে খেলো সে। আর ভাবতে লাগলো কি করা যায়। আজ কিছুতেই আবরারের সামনে যাওয়া যাবে না। লোকটা নিশ্চিত পায়ে পাড়া দেওয়ার প্রতিশোধ নেবে। সে যতই বাহাদুরি করুক না কেন, আবরারের সাথে শক্তিতে কখনোই পারবে না, এটা সে ভালোই জানে। খাওয়া শেষ করে চুপি চুপি ছাদে চলে আসলো আরশি। নিচে থাকলে মিসেস বন্যা সন্দেহ করবে বলে ছাদে চলে এসেছে সে। আজ আকাশে বেশ বড় চাঁদ উঠেছে। অসংখ্য তারা ঝিকমিক করছে। মৃদু বাতাস বইছে। পরিবেশটা মনোমুগ্ধকর মনে হলো আরশির। চাঁদের আচ্ছা আলোয় ছাদের এক কর্নারে একটা দোলনা নজরে আসলো তার। বেশ বড় দোলনা।
আরশি শাড়ি খানিকটা উঁচু করে পা টিপে টিপে দোলনার দিকে এগিয়ে গেল। দোলনায় বসে মুগ্ধ চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আরশির মনে একটা ইচ্ছা জাগলো, শুয়ে শুয়ে আকাশ দেখবে সে। যখন তার নিজের বাড়ি ছিল, বাবা বেঁচে ছিল, তখন প্রায় প্রায় এমন করতো সে। ছাদে পাটি বিছিয়ে বাবা মাকে সাথে নিয়ে শুয়ে শুয়ে তারা ভরা আকাশ দেখত। আজ অনেকদিন পর সেই ইচ্ছা জাগ্রত হলো আরশির মনে, কিন্তু পাটি তো নেই। কিছুক্ষণ চিন্তা ভাবনার পর আরশি দোলনাতে আধশোয়া হয়ে মুগ্ধ চোখে তারা ভরা আকাশ দেখতে লাগলো। মৃদু বাতাসে দোলনা হালকা দুলছে। আকাশ দেখতে দেখতে একসময় চোখ লেগে আসলো আরশির। অন্যদিকে আরশি এখনো রুমে আসছে না দেখে রুম জুড়ে পায়চারি করতে লাগলো আবরার। এতক্ষণ তেমন রাগ না হলেও এবার বেশ রাগ হচ্ছে আবরারের। মেয়েটা তার কথায় পাত্তা দিল না, তারা আবদ্ধ হলো। আবরার আরও কিছু সময় অপেক্ষা করলো, কিন্তু আরশির আসার কোনো নাম নেই দেখে এবার রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো সে। নিচে এসে কাউকে দেখলো না আবরার। আব্বাস আহমেদ এবং মিসেস বন্যা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে হয়তো। ওনারা বেশ দ্রুত ঘুমান। আরশিকে কোথাও না দেখে অস্থির হলো আবরারের মন। সে একে একে রান্নাঘর থেকে শুরু করে সকল রুম চেক করলো, কিন্তু ফলাফল শূন্য। আরশি কোথাও নেই। বাগানের কথা মাথায় আসতেই বাড়ি থেকে বেরিয়ে বাগানে আসলো আবরার, কিন্তু সেখানেও নেই আরশি। এবার মনের মাঝে ভয়ের সৃষ্টি হলো আবরারের। এত রাতে কোথায় গেল মেয়েটা? কোনো ক্ষতি হলো না তো? মুহূর্তের মাঝে আবরারের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো। মাথার চুলগুলো খামছে ধরলো সে। গার্ডদের কাছে জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় তার চোখ গেল ছাদের দিকে। 1 সেকেন্ড সময় ব্যয় না করে দৌড় দিল ছাদের দিকে। মনে মনে প্রার্থনা করতে লাগলো আরশির জন্য ছাদেই থাকে। ছাদে পৌঁছাতে রাগে গা জ্বলে উঠল আবরারের। মেয়েটা তাকে কঠিন চিন্তার মাঝে ফেলে এখানে এসে দোলনায় নিশ্চিন্তে শুয়ে আছে। ধূপধাপ পা ফেলে আরশির দিকে এগোলো আবরার। উদ্দেশ্য একটাই, আরশিকে কষিয়ে একটা থাপ্পড় মারা। চুমু দিয়ে আদর করতে পারলে থাপ্পড় দিয়ে ঘাটতারামিও ছুটাতে পারে সে। কিন্তু ঘুমান্ত আরশির কাছাকাছি আসার পর রাগ উদাও হয়ে গেল আবরারের। চাঁদের আবছা আলোয় আরশির দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল সে। সেই চোখে এখন আর নেই কোনো রাগ, যা আছে তা হলো একরাশ মুগ্ধতা। ঘুমিয়ে আচ্ছন্ন আরশি। তার লম্বা বেনুনিটা দোলনার বাইরে ঝুলছে। সামনে ছোট ছোট চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। দোলনার সামনে হাঁটু গেড়ে বসলো আবরার। আলতো হাতে আরশির কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিয়ে মুগ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার শুভ্র মায়াবিনী, আমার শুভ্র পরি, আর কত রূপে ঘায়েল করবে আমায় বলো তো? আর গিয়ে কি নাম দিব তোমায়? তুমি যে দিন দিন আমার আবার বদ্ধ উন্মাদে পরিণত করছো তা কি জানো? তবে কিছু সময়ের জন্য চোখের আড়াল হলেই অস্থির হয়ে ওঠে আবার মন মস্তিষ্ক। এই যে এত রাগ নিয়ে এসেছিলাম তোমায় শাসন করব বলে, অথচ এখন নিজের মাঝের রাগের ছিটে ফোটাও খুঁজে পাচ্ছি না। এটা কি ঠিক হলো বলো? একদম ঠিক হয়নি কিন্তু। কথাগুলো বলেই চুপ হয়ে গেল আবরার। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল আরশির পানে। বেশ খানিকটা সময় এভাবেই অতিবাহিত হলো। আবরার যেন এক ঘোরের মাঝে ডুবে আছে। এক দমকা হাওয়া দেহে আশ্রে পড়তেই ঘর থেকে বেরিয়ে আসলো আবরার। আলতো হেসে উঠে দাঁড়ালো। যত্ন সহকারে অতি সাবধানতার সহিত কোলে তুলে নিল আরশিকে। মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সে, এটা বেশ বুঝতে পেরেছে আবরার। আজ আবরার আরশির ওয়েডিং রিসেপশন। সেই উপলক্ষে সাজানো হচ্ছে আরশিকে। বেশ সময় নিয়ে আরশিকে সুন্দর করে তৈরি করে রুম থেকে বেরিয়ে গেল পার্লারের মহিলারা। আজ সম্পূর্ণ শুভ্র রঙে নিজেকে মরিয়ে নিয়েছে আরশি। সাদা গর্জিয়াস শাড়ির সাথে সাদা হীরার অলংকার, দীঘল কালো কেশ, একপাশে সুন্দর করে বেনুনি করে রাখা। আরশি মিসেস বন্যাকে বলতে শুনেছে এই সব কিছু আবরার নিজে আরশির জন্য পছন্দ করে কিনেছে। শুভ্র রঙে কি তাকে খুব বেশি সুন্দর লাগে? প্রশ্ন জাগে আরশির মনে। প্রশ্নটা মাথায় আসতেই দর্পণে চোখ যায় আরশির। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে সে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে আরশি। পাশ থেকে বেশ কয়েকজন মেয়ে ঘিরে রেখেছে তাকে। এই মেয়েগুলোর সাথে কিছুক্ষণ আগে মিসেস বন্যা তাকে পরিচয় করিয়ে দিয়েছে। এই মেয়েগুলো আবরারের ফ্রেন্ডদের ওয়াইফ। হুট করে বিয়ে হয়ে যাওয়ার তারা কেউ বিয়েতে উপস্থিত ছিল না, তবে আজ সবাই চলে এসেছে। মেয়েগুলো বিভিন্ন বিষয় নিয়ে এটা ওটা বলে মজা করছে আরশির সঙ্গে, কিন্তু আরশির ধ্যান এসবে নেই। সে তো নিজের শাড়ি সামলে হাঁটতে ব্যস্ত। কখন জানি সবার সামনে উষ্ঠা খেয়ে পড়ে, তাহলে আর মান-ইজ্জত কিছুই থাকবে না। মনে মনে আবরারকে বকা দেয় আরশি। কি দরকার ছিল লোকটার শাড়ি কেনার? লেহেঙ্গা কিনলেও তো পারত, তাহলে তাকে এমন ভয়ের মাঝে থাকতে হতো না। অন্যদিকে সোফায় বসে আরশির জন্য অপেক্ষা করছে আবরার। অপেক্ষার প্রহর গুনছে নিজের শুভ্র পরীকে শুভ্র শাড়িতে দেখার। সিঁড়ির দিকে চোখ যেতেই থমকে গেল আবরার। অবশেষে তার অপেক্ষার অবসান হলো। বসা থেকে দাঁড়িয়ে গেল সে। মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের শুভ্র মায়াবিনীর দিকে। কি পবিত্র মায়াবী লাগছে মেয়েটাকে সাদা শাড়িতে। চোখের পলকটাও যেন ফেলতে ভুলে গেছে আবরার। বন্ধুদের হাসাহাসির শব্দে হুঁশ ফিরল তার।
তবু ওদের হাসাহাসিকে পাত্তা না দিয়ে ফের আরশির দিকে নিজের দৃষ্টি তাক করলো সে। দেখলো আরশি স্লোতের গতিতে হাঁটছে। আরশির চোখে মুখের অবস্থা আর হাঁটার গতি দেখে আবরার বুঝে ফেলল আরশির হাঁটতে সমস্যা হচ্ছে। কাল বিলম্ব না করে সে এগিয়ে গেল আরশির দিকে। আরশির কাছাকাছি গিয়ে হুট করে কোলে তুলে নিল আরশিকে। আবরারের কাছে আশেপাশের সকলে হই হই করে উঠল। হুট করে কেউ কোলে তুলে নেয় চমকে উঠল আরশি। দেখলো আবরার সুন্দর তাকে কোলে নিয়ে হাঁটছে। আশেপাশে কারোর দিকে কোনো ধ্যান নেই তার। আরশিকে তাকাতে দেখে চমৎকার একটা হাসি উপহার দিল আবরার। অপলক আবরারের দিকে তাকিয়ে রইল আরশি। লোকটাকে আজ বড্ড বেশি সুন্দর লাগছে। আরশি আবরারের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। তার বেহায়া আখি চোরা এক দৃষ্টিতে দেখতে লাগলো না বলা প্রিয় মানুষটাকে। এই অসভ্য নির্লজ্জ পুরুষটা তার, শুধুমাত্র তার। কথাটা ভাবতেই মন জুড়ে প্রশান্তি অনুভব করল আরশি। আরশির মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে, যেই স্বপ্নে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং একজন প্রিন্সেস। আর আবরার তার প্রিন্স। আবরার সে প্রিন্স যে নিজের প্রিন্সকে ভালো রাখতে সব করতে পারে। নিজের প্রিন্সেসের সব সমস্যা না বলতেই বুঝে যায় যে নিজের প্রিন্সেসকে অনেক 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 বেশি ভালোবাসে, কিন্তু তা কখনো মুখে বলে না। নিজের প্রতিটা কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করে। আরশির ভাবনার মাঝে তাকে গাড়িতে বসিয়ে দিল আবরার। আজকের অনুষ্ঠান পার্টি সেন্টারে হবে, এখন তারা সেখানেই যাবে। আরশিকে বসিয়ে নিজেও তার পাশে বসলো আবরার। আরশির শাড়ি ঠিকঠাক করে দিয়ে নিচু আওয়াজে বলল, শাড়ি পরে খুব সমস্যা হচ্ছে তাই না? আমি জানি তুমি শাড়ি পরে কমফোর্টেবল ফিল করো না, ঠিক মতো হাঁটতে পারো না, কিন্তু কি করবো বলো? এই শাড়ি দেখার পর তোমাকে এই শাড়িতে দেখার লোভ সামলাতে পারি না। চিন্তা করো না, আমি আছি তো, আমি ঠিক তোমাকে সামলে নেব। কথা শেষ করে আরশির হাত মুঠে পুরে নিল আবরার। আরশি কোনো রকমের চেষ্টা করলো না হাতটা ছাড়ানোর। আজ কেন যেন কোনো প্রকার অস্বস্তি লজ্জা তাকে ছুঁতে পারছে না। সে নীরবে তাকিয়ে রইল আবরারের পানে। রিসেপশন পার্টি শেষে আরশিদের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে আবরার আরশি। আজ রাতটা তারা আরশিদের বাড়িতেই থাকবে। এতটা সময় একটানা বসে থেকে আরশির অবস্থা নাজেহাল। তার উপর এত এত মানুষের ভিড়, তাদের চিৎকার চেঁচামেচি, ফটো সেশন সব মিলিয়ে আরশির অবস্থা খারাপ। এসবের সঙ্গে মোটেও পরিচিত নয় সে। মাথা ভার হয়ে আছে তার, ইচ্ছা করছে একটুখানি ঘুমাতে। আরশির অবস্থা যেন বুঝে গেল আবরার। কোমর আঁকড়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো আরশিকে। আলতো করে মাথাটা নিজের বুকের উপর রাখলো। ছাড়া পাওয়ার কোনো রকম চেষ্টা করলো না আরশি। আবরারের বুকে মাথা রেখে ব্যথাতুর চোখে আবরারের দিকে চাইল সে। আখি চোরা লাল হয়ে আছে তার। আরশির এমন অবস্থা দেখে ভিতরে ভিতরে অস্থির হলেও বাইরে প্রকাশ করলো না আবরার। আদুরে কণ্ঠে বলল, তোমাদের বাসায় যেতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ একটু ঘুমাও মিসেস অদ্ভুত চোখওয়ালি, ভালো লাগবে তোমার। আবরারের বুকে মুখ গুজে আলতো হাসলো আরশি। আবরার প্রকাশ না করলো আবরারের চোখে ঠিকই নিজের জন্য অস্থিরতা দেখেছে সে। লোকটা তার জন্য অস্থির হচ্ছে দেখে ভীষণ আনন্দ অনুভব করলো আরশি। সে শান্তিতে আবরারের বুকে মুখ গুজে তার সাথে লেপ্টে রইল। টের পেল আবরার তার মাথা থেকে দুপাট্টা খোলার চেষ্টা করছে। পিন খুলছে হয়তো। কিছুক্ষণ পর দুপাট্টার পিন খুলতে সক্ষম হলো আবরার। মাথা থেকে দুপাট্টা নামিয়ে ধীরে ধীরে আরশির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। আরামে একরাশ ঘুম এসে হানা দিল আরশির চোখে। কয়েক মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। মিসেস অদ্ভুত চোখওয়ালি, শুনছো? ওঠো, তোমাদের বাড়িতে চলে এসেছি। এই মেয়ে, শুনছো? আরশির কপালে আলতো করে হাত ছুঁয়ে ডাকলো আবরার। আবরারের নরম কণ্ঠস্বর শ্রবণ হতেই ঘুম ভাঙল আরশির। পিটপিট করে চোখ খুলে কোথায় আছে তা বোঝার চেষ্টা করলো আরশি। মনে পড়ে গেল আবরারের বুকে মাথা রেখে ঘুমানোর সময়টা। গাড়ির সামনে সিটে চোখ যেতে দেখলো গার্ড, ড্রাইভার কেউ নেই। তৎক্ষণাৎ মাথা নিচু করলো সে। আবরার তার দিকেই তাকিয়ে থাকার দরুন চোখে চোখ পড়ে গেল। আরশিকে জাগতে দেখে আলতো হাসলো আবরার। আরশির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন? আরশি মিনমিন করে জবাব দিল, ভালো। ঘুম হওয়ার কারণে এখন বেশ ভালোই লাগছে আরশির। মাথা ব্যথা, ভার ভার ভাব অনেকটাই দূর হয়েছে। এখন শুধু শাওয়ার নিয়ে এক কাপ চা খেলেই চাঙ্গা হয়ে যাবে সে। হুট করে আরশির মনে প্রশ্ন জাগলো, সে কতক্ষণ এভাবে আবরারের বুকে মাথা রেখে ঘুমিয়েছে। আবরারের কাছ থেকে কিছুটা দূরে সরে আসলো আরশি। জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা, আমি কতক্ষণ ঘুমিয়েছি? আরশির প্রশ্নে ঠোঁট বাঁকিয়ে হাসলো আবরার। নিজের ঘড়িতে সময় দেখে বলল, 2 ঘন্টা 20 মিনিট ঘুমিয়েছো তুমি। চোখ বড় বড় করে তাকালো আরশি। মুহূর্তে গাল জুড়ে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এতটা সময় সে ওভাবে আবরারকে চাপড়ে ধরে ঘুমিয়েছে। আরশিকে লজ্জা পেতে দেখে বেশ মজা পেল আবরার। টিটকারি করে বলল, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকাবে?
কতক্ষণ আমার বুকে মাথা রেখে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমালে, আর এখন এভাবে তাকিয়ে আছো। তুমি কিন্তু দিন দিন ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছ মিসেস অদ্ভুত চোখওয়ালি। সে তো আমি বড়ই দয়াবান মানুষ, তাই তোমাকে আমার বুকে ঘুমাতে দিলাম। আমার পার্সোনাল বুকটাকে নিজের পার্সোনাল সম্পদ ভাবছো, নট ফেয়ার। আবরারের কথায় লজ্জা উদাও হয়ে গেল আরশির। লোকটা নিজে যা ইচ্ছে করতে পারবে আর সে একটু বুকে মাথা রেখেছে বলে এখন খোঁচা দিচ্ছে। রাগ হলো আরশির। রাগের বশেই হুট করে আবরারের দিকে এগিয়ে গেল সে। ভড়কে গেল আবরার। অবাক চোখে তাকিয়ে রইল আরশির দিকে। আবরারকে আরো অবাক করে দিয়ে আরশি আবরারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনিও আমার, আপনার বুকটা আমার, এখানে ভাবাভাবি কিছু নেই। তাই আমি যখন ইচ্ছা আপনাকে জড়িয়েও ধরবো আর যখন ইচ্ছা আপনার বুকে মাথাও রাখবো। বুঝতে পেরেছেন এমপি সাহেব? আবরার চোখে মুখে অবাক ভাব বজায় রেখেই মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দিল সে বুঝতে পেরেছে আরশির কথা। আবরারকে ভড়কে দিতে পেরে বিজয়ের হাসি হাসলো আরশি। ফোনে কথা বলছে আবরার। এমন সময় কেউ শক্ত করে জড়িয়ে ধরাই চমকে উঠল সে। আরও বেশি চমকালো যখন দেখলো জড়িয়ে ধরা মানুষটার কেউ নেই, বরং আরশি। মেয়েটা তাকে সজ্ঞানে এভাবে জড়িয়ে ধরেছে, বিশ্বাস হতে চাইল না আবরারের। আজ বোধহয় আর অবাক হওয়ার দিন। মেয়েটা বারবার তাকে নিজের কাজকর্ম দ্বারা অবাক করে দিচ্ছে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে পরে কথা বলবে বলে কল কেটে দিল আবরার। বুকে উষ্ণ তরলের স্পর্শ অনুভব করতে কেঁপে উঠল আবরারের মন। মেয়েটা কি কাঁদছে? কেন কাঁদছে? আরশি তো সহজে কাঁদার মেয়ে নয়। তাহলে কি তাকে কষ্ট দিয়ে কিছু বলেছে? মিহি বেগম কিছু বলেছেন কি? অস্থির হলো আবরারের মন মস্তিষ্ক। হাতে থাকা ফোনটা বেডে ছুঁড়ে আরশিকে জড়িয়ে ধরল আবরার। আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করলো, আমার মিসেস অদ্ভুত চোখওয়ালি চোখে পানি কেন? কি হয়েছে আমার বউটার? আবরারের আদুরে কণ্ঠে কান্নার মাত্রা যেন আরেকটু বেড়ে গেল আরশির। আদুরে ছানের ন্যায় লেপ্টে রইল আবরারের বুকের সাথে। ফুফাতে ফুফাতে বলল, জানেন কি হয়েছে? আরশিকে সময় দিল আবরার। তার এলোমেলো চুল ঠিক করে দিতে দিতে নরম কণ্ঠে বলল, না বললে জানবো কি করে? তুমি তো বলছো না, কি হয়েছে বলো আমাকে। কেউ কিছু বলেছে? নাক টানল আরশি। কান্নার কারণে কেঁপে কেঁপে উঠছে সে। আবরারের বুকে নাক ঘষে বলল, জানে না যে এতগুলো বছর পর আম্মু আমার সাথে কথা বলেছে, আমাকে আরো বলে ডেকেছে, আমাকে নিজের কাছে বসিয়েছে, আমি কেমন আছি তা জানতে চেয়েছে। আমার না বিশ্বাস হচ্ছে না এসব। আমি কি কোনো স্বপ্ন দেখছি? কোনো সুন্দর স্বপ্ন? আমার স্বপ্নটা কি ঘুম ভাঙার সাথে সাথে ভেঙে যাবে, নাকি এসব সত্যি? সত্যি কি আমার জীবনে হারিয়ে যাওয়া সুখ ফিরে এসছে? সত্যি কি আমার এলোমেলো হয়ে যাওয়া জীবনটা আগের মতো গোছালো পরিপাটি হয়ে যাচ্ছে? উত্তেজিত হয়ে একদম এই কথাগুলো বলল আরশি। কান্নার মাত্রা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে তার। তবে আবরারের বুক থেকে এখনো মুখ তুলেনি সে। অন্যদিকে আরশির কথাগুলো শুনে আবরার বুঝলো কেন আরশি কাঁদছে। মেয়েটা অতিরিক্ত আনন্দে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। মুহূর্তের সকল অস্থিরতা চিন্তা দূর হয়ে গেল আবরারের। আরশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, তুমি স্বপ্ন দেখছো না মিসেস অদ্ভুত চোখওয়ালি, সবটা সত্যি। সৃষ্টিকর্তা আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করেন। দুঃখ দিলে সুখও দেন। সুখ দুঃখ মিলিয়েই তো আমাদের জীবনটা এত সুন্দর। নিশ্চুপ থেকেই কিছুটা সময় কেটে গেল আবরার আরশির। হুট করে আরশি ধীর আওয়াজে বলে উঠল, ধন্যবাদ এমপি সাহেব। আবরার কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেন? আমার জীবনে আসার জন্য, আমাকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য, আমাকে এতটা বোঝার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। কথাগুলো মনে মনে আওড়ালো আরশি। মুখে আর বলা হলো না। এত সময় বাদে মাথা তুলে আবরারের দিকে চাইল সে। একরাশ মুগ্ধতা নিয়ে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আবরারের পানে, যেন চোখ দিয়ে মনের কথা বুঝিয়ে দিতে চায় সে। মনে মনে হাজারবার সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করলো আবরারকে তার জীবনে পাঠানোর জন্য। সে জানে না তার মায়ের স্বাভাবিক আচরণের পেছনে আবরারের কোনো হাত আছে কিনা। তবে এতটুকু জানে আবরার আসার পর থেকে তার জীবনের এলোমেলো জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। আরশির চোখের দিকে তাকিয়ে আরশির মনের কথাগুলো যেন বুঝে ফেলল আবরার। সে আঁখি জোড়াতো তার কাছে স্বচ্ছ আরশি। কেন বুঝবে না সে? সেই আরশির ভাষা। অধর কোনো প্রসারিত হলো আবরারের। আরশির চোখের দিকে তাকিয়ে মনে মনে বলল, এখন থেকে তোমার চোখে অশ্রু আসলেও সেটা আনন্দের অশ্রু হবে মিসেস অদ্ভুত চোখওয়ালি। নিজের সবটা দিয়ে তোমায় আগলে রাখবো। দেখে নিও, আমার ভালোবাসার চাদরে সর্বক্ষণ মুড়িয়ে রাখবো। অন্যদের মতো হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকার ভালোবাসার প্রতিজ্ঞা করতে পারবো না, তবে মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবো, ভালোবেসে দেখিয়ে দেব। কান্নার কারণে নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে আরশির। এ যেন আরশির নতুন আরেক রূপ।
আর কত রূপে মেয়েটা তাকে পাগল করবে জানা নেই আবরারের। এই যে অশ্রুসিক্ত মুখে পিট করে তার দিকে তাকিয়ে আছে, কি সুন্দরী না লাগছে মেয়েটাকে। আরশির গালে আলতো করে হাত ছোঁয়ালো আবরার। কেঁপে উঠল আরশি, হুঁশ ফিরল তার। এতক্ষণে একটা ঘোরের মাঝে ছিল সে। কি করেছে ভাবতেই রক্তিমাভা ছড়িয়ে পড়ল সারা মুখশ্রী জুড়ে। আবরার আরশির অশ্রুসিক্ত লাজুক মুখশ্রীর দিকে নেশার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই নেশালো চোখে আর চোখ রাখতে পারল না আরশি। মুহূর্তেই দৃষ্টি নত হয়ে আসলো তার। হুট করে আরশির ললাটে অধর স্পর্শ করলো আবরার। সর্বাঙ্গে মৃদু কম্পন অনুভব করলো আরশি। পরম আবেশে চোখের পাতা বন্ধ হয়ে আসলো তার। পর মুহূর্তে নিচে রাখি জোড়াতেও আবরারের অধরের স্পর্শ পেল আরশি। এবার আবরারের দৃষ্টি গেল আরশির মসৃণ কোমল অধরের দিকে। আলতো করে আরশির অধরে আঙ্গুল ছোঁয়ালো সে। আবরারের এমন স্পর্শে হৃদস্পন্দন দ্বিগুণ হারে বেড়ে গেল আরশির। আবরারের কাছ থেকে দূরে সরার প্রয়াস করলো সে, কিন্তু সফল হলো না। আবরার এক হাতে তার কোমর শক্ত করে আঁকড়ে ধরে আছে, যার ফলে সুবিধা করতে পারল না আরশি। আবরার আরশির অধরে স্পর্শ করবে এমন মুহূর্তে দরজা নক করলো কেউ। আবরারের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল আরশি। দরজার ওপাশ থেকে শোনা গেল রিফার আওয়াজ। আপুমনি, একটু বাইরে আসবে প্লিজ, দরকার ছিল। মাথা চুলকালো আবরার, বিড়বিড় করে বলল, শালিকার আসার সময় পেল না, রোমান্সের সময়ই আশা লাগলো। আবরার বিড়বিড় করে বললেও কাছাকাছি থাকায় শুনতে পেল আরশি। মিটমিট করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে আসলো সে। ভাবতে লাগলো এই বাড়িতে আসার পরের ঘটনা। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে রুমের বাইরে আসলো আরশি। বাড়িতে ঢুকে কোনো রকমে রিফার সাথে দুটো কথা বলেছে সে, তারপর চলে এসেছে ফ্রেশ হতে। রুমের বাইরে এসেও আবরারকে কোথাও দেখতে পেল না আরশি। রুমেও নেই, বাইরেও নেই। বুড়ো কুচকে আসলো তার। আবরার কোথায় চলে গেল সেটাই ভাবতে লাগলো সে। আরশির ভাবনার মাঝে রিফা এসে তার হাত জড়িয়ে ধরল। নিজের হাতে থাকা কতগুলো চকলেট আরশিকে দেখিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, দেখো না আপুমনি, ভাইয়া আমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছে। রিফার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো আরশি। গালে হাত রেখে বলল, অনেক খুশি হয়েছিস মনে হচ্ছে। রিফার ঠোঁটের হাসি আরো বিস্তৃত হলো। চোখ মুখ চকচক করছে তার, যেন অনেক মূল্যবান কিছু পেয়েছে। আরশির প্রশ্নে রিফা আনন্দের সাথে বলল, খুশি মানে অনেক 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 খুশি হয়েছি। আবরার ভাইয়া অনেক ভালো। রিফার অঙ্গভঙ্গি দেখে কিছুটা শব্দ করে হাসলো আরশি। কিছু একটা মনে পড়তেই হাসি থেমে গেল তার। কপাল কুঁচকে রিফাকে জিজ্ঞাসা করলো, তোর ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। রিফা খুশি মনেই জবাব দিল, ভাইয়া তো মায়ের রুমে, মায়ের সাথে কথা বলছে। অবাক হলো আরশি, সাথে একরাশ অভিমান ভর করলো মনে। তার মা আবরারের সাথে কথা বলছে, অথচ সে এসেছে জানার পরও একবারও তার খোঁজ নিল না। মুহূর্তে মলিন হলো আরশির চোখ মুখ। রিফা আনন্দে নাচতে নাচতে চলে গেল রান্না করতে। আরশি তাকিয়ে রইল তার মায়ের রুমের দিকে। এর মাঝে ফোনে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো আবরার। এক পলক আরশির দিকে তাকিয়ে আরশির রুমে চলে গেল সে। পা টিপে টিপে মিহি বেগমের রুমের কাছে গেল আরশি। উদ্দেশ্য একবার ওকে দিয়ে আমাকে একটুখানি দেখা। মিহু বেগমের রুমের কাছে গিয়ে দরজা একটু ফাঁক করলো আরশি। ওকে দিতে মিহি বেগমের চোখে চোখ পড়ে গেল আরশির। দ্রুত চোখ সরিয়ে নিল সে। মিহি বেগমের সামনে গেলে উনি চিল্লাচিল্লি করবেন এমনটাই ধারণা আরশির। সে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভেতর থেকে মিহি বেগম উচ্চ শব্দে বলে উঠলেন,